ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল প্রদীপ @জিও। আজ আমি আলোচনা করব দশম শ্রেণীর বায়ুমণ্ডল যে চ্যাপ্টার আছে তার কতগুলি গুরুত্বপূর্ণ অংশ নিয়ে। সেখানে আলোচনা করব বায়ুমণ্ডলের ধারণা, বায়ুমণ্ডলের উপাদান এবং বায়ুমণ্ডলের উপাদানগুলির গুরুত্ব নিয়ে। প্রথমে জানবো বায়ুমণ্ডল কাকে বলে। ভূপৃষ্ঠ থেকে উপরের দিকে অর্থাৎ ঊর্ধ্ব দিকে 10,000 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত যে অংশে গ্যাস, সূক্ষ্ম ধূলিকণা এবং জলীয় বাষ্পের যে আবরণ রয়েছে, যা পৃথিবীকে বেষ্টন করে আছে এবং পৃথিবীর আবর্তনের সঙ্গে সঙ্গে আবর্তিত হয়ে চলেছে, তাকে বায়ুমণ্ডল বলে। অর্থাৎ বিভিন্ন ধরনের গ্যাস, ধূলিকণা এবং জলীয় বাষ্প ভূপৃষ্ঠ থেকে 10,000 কিলোমিটার উচ্চতা পর্যন্ত বিস্তৃত রয়েছে এবং সেটা পৃথিবীর আবর্তনের সাথে সাথে আবর্তন করছে। সেই অদৃশ্য যে গ্যাসীয় আবরণ তাকে বায়ুমণ্ডল বলে। এই বায়ুমণ্ডলের কিছু বৈশিষ্ট্য আমরা জানবো। বিস্তার অর্থাৎ বায়ুমণ্ডল ভূপৃষ্ঠ থেকে 10,000 কিলোমিটার উচ্চতা পর্যন্ত বিস্তৃত। আবর্তন পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তির জন্য বায়ুমণ্ডল পৃথিবী পৃষ্ঠের সাথে আটকে থাকে এবং পৃথিবী আবর্তনের সাথে সাথে আবর্তন করে। এবং ভর বায়ুমণ্ডলের মোট ভরের 97% ভূপৃষ্ঠ থেকে 29 কিমির মধ্যে কেন্দ্রীভূত। অর্থাৎ বিভিন্ন ধরনের যে গ্যাসীয় উপাদান আর কঠিন উপাদান এবং জলীয় বাষ্প সেগুলো সব নিচের দিকেই বেশি থাকে, যত উপর দিকে উঠতে থাকে তত কমতে থাকে। তাই তার ভর, বায়ুমণ্ডলের ভর মোট ভরের 97% ভূপৃষ্ঠের মধ্যে 29 কিমির মধ্যেই কেন্দ্রীভূত থাকে। রয়েছে চাপ, বায়ুমণ্ডলের চাপ বায়ুমণ্ডলের যে চাপ সেটা 16 কিমির মধ্যে সীমাবদ্ধ থাকে এবং 5.6 কিমির নিচে সর্বাধিক চাপ থাকে। এরপরে জানবো বায়ুমণ্ডলের প্রয়োজনীয়তা, অর্থাৎ বায়ুমণ্ডল থেকে আমাদের কি লাভ হচ্ছে। প্রথমে দেওয়া আছে জীবগুলো রক্ষা, অর্থাৎ জীবমণ্ডলের পক্ষে উপযোগী যে বিভিন্ন ধরনের গ্যাসীয় উপাদানগুলো সেগুলো এইমাত্র বায়ুমণ্ডলেই পাওয়া যায়। গ্যাসীয় উপাদান বলতে প্রাণীদের ক্ষেত্রে প্রাণী এবং উদ্ভিদের শ্বাস গ্রহণের জন্য অক্সিজেন দরকার এবং গাছপালা সহ সমস্ত উদ্ভিদের ক্ষেত্রে খাদ্য তৈরির জন্য সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় কার্বন ডাই অক্সাইড গ্যাস দরকার। অর্থাৎ এই বিভিন্ন যে প্রয়োজনীয় গ্যাসীয় উপাদানগুলি রয়েছে সেগুলো একমাত্র বায়ুমণ্ডলেই রয়েছে। এরপর আসছে ক্ষতিকারক রশ্মি শোষণ। সূর্য রশ্মি থেকে যে অতিবেগুনি রশ্মিগুলো বিকৃত হয় সেগুলো অত্যন্ত ক্ষতিকারক। সেগুলো বায়ুমণ্ডলের যে ওজোন স্তর আছে সেই স্তর ক্ষতিকারক রশ্মিগুলিকে শোষণ করে তারপর বাকি যে সূর্য রশ্মি আছে সেটি পৃথিবীতে পৌঁছায়। আদর্শ উষ্ণতা মানুষের, উদ্ভিদ সহ সমস্ত প্রাণী জগতের বেঁচে থাকার জন্য একটা আদর্শ উষ্ণতা দরকার। প্রায় গড় 15 ডিগ্রি সেন্টিগ্রেড যে টেম্পারেচার সেটা বায়ুমণ্ডল রয়েছে বলেই সম্ভব হচ্ছে। না হলে বায়ুমণ্ডল না থাকলে অতিরিক্ত উষ্ণতা হতো বা অতিরিক্ত শীতলতা হতো। আবহাওয়ার ঘটনা অর্থাৎ আবহাওয়ার যে যাবতীয় যে ঘটনাগুলো, মেঘ, ঝড়, বৃষ্টিপাত, এগুলো বায়ুমণ্ডলেই ঘটে থাকে। আর আছে প্রাণের অস্তিত্ব। বায়ুমণ্ডল না থাকলে পৃথিবীতে প্রাণের অস্তিত্ব থাকতো না। এরপরে জানবো বায়ুমণ্ডলের উপাদানগুলি সম্পর্কে। বায়ুমণ্ডলের উপাদানগুলিকে দুভাবে আলোচনা করা যায়। একটা হচ্ছে গঠন অনুসারে বায়ুমণ্ডলের ভাগ, আর একটা হচ্ছে স্থায়িত্ব অনুসারে বায়ুমণ্ডলের উপাদান। গঠন অনুসারে বায়ুমণ্ডলের 3টে উপাদান রয়েছে। সেখানে 3টে উপাদান কি কি? একটা হচ্ছে গ্যাসীয় উপাদান, 2 নম্বর হচ্ছে জলীয় বাষ্প, 3 নম্বর হচ্ছে কঠিন বস্তুকণা। অর্থাৎ গঠন অনুসারে বায়ুমণ্ডলের উপাদানগুলিকে মোট 3টি ভাগে ভাগ করা যায়। প্রথমে জানবো গ্যাসীয় উপাদান সম্পর্কে। বায়ুমণ্ডলের যে গ্যাসীয় উপাদান রয়েছে তাতে সব থেকে বেশি পরিমাণে রয়েছে নাইট্রোজেন, অর্থাৎ 78.084%, এবং অক্সিজেন রয়েছে 20.946%। অর্থাৎ প্রায় 99% এর কাছাকাছি নাইট্রোজেন এবং অক্সিজেন অধিকার করে রয়েছে। এবং বাদ বাকি যে 1%-এর একটু যে বেশি অংশ রয়েছে সেখানে কি রয়েছে? আর্গন রয়েছে 0.934%, কার্বন ডাইঅক্সাইড রয়েছে 0.033%। এছাড়া আরো অন্যান্য নিষ্ক্রিয় গ্যাস, নিয়ন, হিলিয়াম, ক্রিপ্টন, জেনন, এই সমস্ত উপাদানগুলি রয়েছে। এখানে যে পাই চার্টটা আছে সেটা দেখলে অনেকটা পরিষ্কার হয়ে যায়। সেখানে বায়ুমণ্ডলের অধিকাংশ অংশ জুড়ে রয়েছে, বেশিরভাগ অংশ জুড়ে রয়েছে নাইট্রোজেন গ্যাস, সেখানে 78.084%। তারপরে দ্বিতীয় যে গুরুত্বপূর্ণ গ্যাস এটা হচ্ছে অক্সিজেন, 20.946%। তারপরে আছে আর্গন, এরপর আছে কার্বন ডাইঅক্সাইড, আরো যে বিভিন্ন ধরনের গ্যাস, ছোট নিষ্ক্রিয় গ্যাসগুলি রয়েছে সেগুলি বিরাজ করছে। অর্থাৎ গ্যাসীয় উপাদানগুলো আমরা জানলাম। এরপরে জানবো জলীয় বাষ্প সম্পর্কে। জলীয় বাষ্প হচ্ছে জলের যে গ্যাসীয় অবস্থা সেটা হচ্ছে জলীয় বাষ্প। এই জলীয় বাষ্প কোথা থেকে উৎপন্ন হয়? সাধারণত ভূপৃষ্ঠের যে নিচু জায়গাগুলো রয়েছে সেখানে যে জল রয়েছে সেই জলগুলি
থেকে সূর্যের তাপে জলীয় বাষ্প পরিণত হয় এবং সেগুলি বাতাসে মিশে যায়। বায়ুতে যে জলীয়বাষ্প রয়েছে তার প্রায় 90% ভূপৃষ্ঠ থেকে 6 কিমি উচ্চতার মধ্যে দেখা যায়, অর্থাৎ ভূপৃষ্ঠের নিচের অংশেই জলীয়বাষ্প বেশি থাকে এবং বায়ুতে জলীয়বাষ্প যে থাকে তার গড় পরিমাণ 1.4%। এবারে এই যে জলীয়বাষ্পের পরিমাণ এটি স্থান অনুসারে আবার চেঞ্জ হয়ে যায়, যেমন নিরক্ষীয় অঞ্চলে বায়ুতে জলীয়বাষ্পের পরিমাণ বেশি, আবার উচ্চতা অনুসারে নিচু দিক থেকে যত উঁচু দিকে যাওয়া যায় সেখানেও জলীয়বাষ্পের পরিমাণের হেরফের দেখা যায়। এবার আসছে কঠিন বস্তুকণা। বায়ুমণ্ডলে যে কঠিন বস্তুকণা সেগুলোকে এক কথায় বলা হয় অ্যারোসোল। এই কঠিন বস্তুকণাগুলো কি কি বায়ুমণ্ডলে? সেখানে রয়েছে ধূলিকণা রয়েছে, আগ্নেয়গিরির ছাই রয়েছে, সমুদ্রকণা রয়েছে, ফুলের রেণু রয়েছে, এই সমস্ত জিনিসগুলো রয়েছে। এই কঠিন বস্তুকণা বা অ্যারোসোলগুলোর এগুলোর উপস্থিতি ভূপৃষ্ঠ থেকে নিচের ভূপৃষ্ঠের কাছাকাছি যে জায়গাগুলো রয়েছে সেখানেই বেশি থাকে, অর্থাৎ উচ্চতা বাড়ার সাথে সাথে অ্যারোসোলের পরিমাণ আস্তে আস্তে কমতে থাকে। উৎস অনুসারে অ্যারোসোলগুলিকে আবার দুই ভাগে ভাগ করা হয়, অজৈব উৎস এবং জৈব উৎস। অজৈব উৎস অর্থাৎ বায়ুতে ভাসমান ধূলিকণা, কারখানার চিমনি, গাড়ি থেকে নিঃসৃত কণা, সমুদ্রে লবণ করা, আগ্নেয়গিরি অনুৎপাতের সময় নির্গত সূক্ষ্ম ছাই, ভস্মকণা, দাবানলের ছাই ইত্যাদি, এগুলি হচ্ছে অজৈব উৎস। আর জৈব উৎস হচ্ছে ফুলের রেণু, উদ্ভিদের দেহ নির্গত বজ্রকণা, এই সমস্ত জিনিসগুলো রয়েছে আহ বায়ুমণ্ডলের জৈব উৎস। অর্থাৎ বায়ুমণ্ডলের গঠন অনুসারে বায়ুমণ্ডলে যে তিনটি প্রধান উপাদান, গ্যাসীয় উপাদান, জলীয়বাষ্প এবং কঠিন বস্তুকণা, এগুলো আমরা এক এক করে জানলাম। এরপরে জানবো স্থায়িত্ব অনুসারে বায়ুমণ্ডলের উপাদানগুলি। স্থায়িত্ব অনুসারে বায়ুমণ্ডলের উপাদানগুলিকে দুই ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে স্থায়ী উপাদান আর একটা হচ্ছে পরিবর্তনশীল উপাদান। স্থায়ী উপাদান যেগুলো মোটামুটি সর্বত্র এবং সবসময় প্রায় স্থির থাকে, পরিমাণ একই পরিমাণে থাকে, সেগুলো হচ্ছে স্থায়ী উপাদান। এই যেগুলো স্থান কাল অনুসারে পরিবর্তন হয় এবং সময় অনুসারে পরিবর্তন যায় সেগুলি পরিবর্তনশীল উপাদান। এগুলো আমরা এক এক করে জেনে নেব। প্রথমে আসছে স্থায়ী উপাদান। এগুলির অনুপাত সর্বত্র এবং সর্বদা এক থাকে না, অর্থাৎ বিভিন্ন জায়গায় এগুলো একই থাকে, সর্বত্র এবং সর্বদা একই থাকে, বিশেষ কোনো পরিবর্তন হয় না। অর্থাৎ এগুলো সব পৃথিবীর সর্বত্র এবং সব সময়, স্থান এবং সময় দুটো ব্যাপারেই এগুলো মোটামুটি ঠিক স্থির থাকে, সেই জন্য এগুলোর নাম স্থায়ী উপাদান। এখানের মধ্যে রয়েছে নাইট্রোজেন, অক্সিজেন, হাইড্রোজেন, মিথেন, ক্রিপ্টন, জেনন, হিলিয়াম, নিয়ন ইত্যাদি। অর্থাৎ বায়ুমণ্ডলের যে উপাদানগুলি সর্বদা এবং সর্বত্র একই রকম থাকে, পরিমাণের বিশেষ কোনো পরিবর্তন ঘটে না, সেগুলিকে স্থায়ী উপাদান বলে। এখানের মধ্যে রয়েছে নাইট্রোজেন, অক্সিজেন, হাইড্রোজেন, মিথেন, ক্রিপ্টন, জেনন, হিলিয়াম, নিয়ন ইত্যাদি। এবং পরিবর্তনশীল উপাদান যেগুলো পরিমাণ বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম এবং সময় অনুসারে পরিবর্তিত হয়, অর্থাৎ স্থান এবং সময় অনুসারে যেগুলি পরিবর্তিত হয়ে যায় সেগুলি হচ্ছে পরিবর্তনশীল উপাদান। এখানের মধ্যে রয়েছে কার্বন ডাইঅক্সাইড, সবচেয়ে ভারী গ্যাস, এবং সবচেয়ে বায়ুমণ্ডলের সবচেয়ে হালকা গ্যাস হচ্ছে হাইড্রোজেন গ্যাস, এবং কার্বন মনোক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড, সালফার ডাইঅক্সাইড, ওজোন, জলীয়বাষ্প, জৈব অজৈব কণা ইত্যাদি। অর্থাৎ বায়ুমণ্ডলে যে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ 0.033% আছে, এটা সবসময় ফিক্সড থাকে না। মানুষ যদি অতিরিক্ত পরিমাণে বিভিন্ন ধরনের জীবাশ্ম জ্বালানি দহন করে তখন কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ পরিবর্তিত হয়। কার্বন মনোক্সাইডও বাড়ে বিভিন্ন ধরনের জীবাশ্ম জ্বালানির কারণে। এছাড়া সালফার ডাইঅক্সাইড, ওজোন, জলীয়বাষ্প এগুলোর পরিমাণও হেরফের হয়। অর্থাৎ যে উপাদানগুলি স্থান এবং কাল অনুসারে স্থির থাকে সেগুলি, উপাদানগুলির পরিমাণ স্থির থাকে তাদের স্থায়ী উপাদান বলে, এবং যেগুলি পরিবর্তিত হয় স্থান ও কাল অনুসারে সেগুলিকে পরিবর্তনশীল উপাদান বলা হয়। অর্থাৎ বায়ুমণ্ডলের যে উপাদানগুলি গঠন অনুসারে এবং স্থায়িত্ব অনুসারে সেগুলো আমরা এক এক করে জানলাম। এরপর আমরা জানবো যে গ্যাসীয় উপাদান, জলীয়বাষ্প এবং কঠিন বস্তুকণা এগুলোর কি গুরুত্ব রয়েছে, তাদের বায়ুমণ্ডলে তাদের ভূমিকা কি, সেগুলো আমরা জানবো। প্রথমে আসছি নাইট্রোজেনের গুরুত্ব। বাতাসে সব থেকে যে গ্যাসের পরিমাণ বেশি সেটা হচ্ছে নাইট্রোজেন, 88.084%। সেই নাইট্রোজেন হচ্ছে প্রোটিন এবং নিউক্লিক অ্যাসিডের উৎস, তাই জীবজগতের পক্ষে অপরিহার্য। অর্থাৎ প্রাণীদেহ গঠনের যে মূল উপাদান নিউক্লিক অ্যাসিড, সেটার মূল উৎস হচ্ছে নিউক্লিক অ্যাসিড, সেটার মূল উৎস হচ্ছে নাইট্রোজেন। অর্থাৎ নাইট্রোজেন না থাকলে পৃথিবীতে প্রাণী জগৎ সৃষ্টিই হতো না। এবারে বাতাসে যে পরিমাণ নাইট্রোজেন আছে, সেই নাইট্রোজেন কিন্তু কোনো উদ্ভিদ প্রাণী প্রত্যক্ষভাবে শোষণ করতে পারে না, সংগ্রহ করতে পারে না। কিছু শুঁটি জাতীয় উদ্ভিদ আছে, তাদের মূলে বসবাসকারী ব্যাকটেরিয়া
তারা নাইট্রোজেন বাতাস থেকে নাইট্রোজেন মাটিতে সংগ্রহ করে এবং তাদের মাধ্যমে মাটিতে জড়ো হয় এবং সেই মাটি থেকে বিভিন্ন উদ্ভিদ গ্রহণ করে। এইভাবে কি হয়, বিভিন্ন প্রাণী দিয়ে সঞ্চারিত হয়। এবার আছে অক্সিজেনের গুরুত্ব। অক্সিজেন হচ্ছে প্রাণবায়ু, যেটা ছাড়া মানুষ ও সমগ্র উদ্ভিদ এবং প্রাণী জগতে শ্বাসকার্যের জন্য অপরিহার্য। এছাড়া দেহে তাপ এবং শক্তি বৃদ্ধি করতে অক্সিজেন অপরিহার্য। অক্সিজেন ছাড়া দহন কাজ অসম্ভব, অর্থাৎ কোনো কিছু জিনিস দহন অর্থাৎ পোড়াতে আমাদের অক্সিজেন অবশ্যই দরকার। তাছাড়া কোনো কিছু জিনিস আগুনে পোড়ানো সম্ভব নয়। আর হচ্ছে লোহা সমৃদ্ধ শিলায় অক্সিজেন জারণ প্রক্রিয়ায় আবহবিকার ঘটায়। অক্সিডেশন বলে একটা প্রক্রিয়া আছে, যে প্রক্রিয়ায় শিলাতে মরচে পড়ে এবং লোহাতেও মরচে পড়ে, এবং সেই প্রক্রিয়াটি অক্সিজেন ছাড়া অসম্ভব। এবার আসছে কার্বন ডাইঅক্সাইডের গুরুত্ব। উদ্ভিদ জগৎ বায়ুমণ্ডলে বায়ুর কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় অর্থাৎ ফটোসিনথেসিস প্রক্রিয়ায় খাদ্য উৎপন্ন করে সমগ্র জীবজগৎকে বাঁচিয়ে রাখে। অর্থাৎ উদ্ভিদ থেকে বিভিন্ন প্রাণী খাবার সংগ্রহ করে জীবজগৎ টিকে থাকে। এটি তাপ শোষক এবং তাপের কুপরিবাহী। বর্তমান দিনে এর পরিমাণ ক্রমশ বৃদ্ধি পায়, বিশ্ব উষ্ণায়ন ঘটছে। এটা তাপ শোষক, অর্থাৎ এটা একটি গ্রিন হাউস গ্যাস। এটা সূর্যরশ্মিকে শোষণ করে এবং সারা পৃথিবীর তাপমাত্রা আস্তে আস্তে বাড়াচ্ছে। এখানে একটু বলে রাখি, যদি কার্বন ডাইঅক্সাইড সহ বিভিন্ন ধরনের গ্রিন হাউস গ্যাসগুলি না থাকতো, তাহলে পৃথিবীর সৃষ্টির সময় থেকে তাপ বিকিরণ করতে করতে পৃথিবীর টেম্পারেচার হিমাঙ্কের নিচে নেমে যেত। এই গ্রিন হাউস গ্যাসগুলি রয়েছে বলে, বাতাসে রয়েছে বলে পৃথিবীর তাপমাত্রা মোটামুটি একটা স্বাভাবিক অবস্থায় রয়েছে। তবে এগুলির পরিমাণ যদি বেড়ে যায়, তখন সারা বিশ্বের তাপমাত্রা আস্তে আস্তে বাড়তে থাকে। সেটাই হচ্ছে বিশ্ব উষ্ণায়ন। এছাড়া কার্বনেট সমৃদ্ধ শিলায় কার্বন ডাইঅক্সাইড অঙ্গারযোজন আবহবিকার ঘটায়। ক্যালসিয়াম কার্বনেটের সঙ্গে কার্বন ডাইঅক্সাইড বিক্রিয়া করে দিয়ে একটা বিক্রিয়া ঘটায়, যেটার কারণে আমাদের চুনাপাথর অঞ্চলে বিভিন্ন ধরনের ভূমিরূপ তৈরি হয় এবং পাথরে কুষ্ঠ বা স্টোন ল্যাপ্রিসি ধরনের ভূমিরূপ তৈরি হয়। কার্বন ও চুন জাতীয় খনিজ গঠনে অর্থাৎ ক্যালসিয়াম কার্বনেট গঠনে কার্বন ডাইঅক্সাইড সাহায্য করে। এবার আসছে জলীয় বাষ্পের গুরুত্ব। বাতাসে জলীয় বাষ্পের গুরুত্ব খুব গুরুত্বপূর্ণ। প্রথমে আসছে অধঃক্ষেপণ। অধঃক্ষেপণ জিনিসটা কি? বাতাসে অবস্থিত যে জলীয় বাষ্প, সেগুলো যখন ঘনীভূত হয়ে কঠিন এবং তরল অবস্থায় মাধ্যাকর্ষণ শক্তির টানে পৃথিবীতে নেমে আসে, তখন তাকে অধঃক্ষেপণ বলে। অর্থাৎ শিলাবৃষ্টি, বৃষ্টি, কুড়ি কুড়ি বৃষ্টি, বরফপাত, স্লিট, সবকিছু অধঃক্ষেপণের অন্তর্গত। তাই যেহেতু জলীয় বাষ্প ঘনীভূত হয়ে এগুলো তৈরি হয়, তাই জলীয় বাষ্প ছাড়া অধঃক্ষেপণের যে বায়ুমণ্ডলের যে অধঃক্ষেপণের যে বিভিন্ন রূপগুলি রয়েছে, সেগুলি সম্ভব নয়। অর্থাৎ অধঃক্ষেপণের প্রধান যে গুরুত্বপূর্ণ অংশ, সেটা হচ্ছে বৃষ্টিপাত। সেটা সৃষ্টি করতে জলীয় বাষ্পের ভূমিকা গুরুত্বপূর্ণ। 2 নম্বর আছে আবহাওয়ার পরিবর্তন। উচ্চ আকাশে জলীয় বাষ্প ঘনীভবনে, অর্থাৎ জলীয় বাষ্প যখন ঘনীভূত হয়ে জলকণায় পরিণত হয়, সেই সময় কিছুটা লিনতাপ বাতাসে মুক্ত হয় এবং আবহাওয়ার পরিবর্তন ঘটায়। অর্থাৎ জল থেকে বাষ্প হওয়ার সময় কিছু পরিমাণে তাপ তার সঙ্গে যুক্ত হয়। সেই অতিরিক্ত তাপটা যখন জলীয় বাষ্প ঘনীভূত হয়ে জলকণায় পরিণত হয়, তখন বাতাসে মুক্ত হয় এবং আবহাওয়ার পরিবর্তন ঘটায়। উষ্ণতা নিয়ন্ত্রণ। জলীয় বাষ্প এক ধরনের গ্রিন হাউস গ্যাস। এটা সূর্যের তাপকে শোষণ করে বায়ুমণ্ডলের উষ্ণতাকে অনেকটা নিয়ন্ত্রণ করে। এই কারণেই আমাদের দেখা যায় যে বর্ষাকালে আমাদের অতিরিক্ত ভ্যাপসা আবহাওয়া দেখা যায় এবং যে গরমটা দেখা যায়, সেই গরমটা আমরা সহ্য করতে পারি না এবং বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকে। কিন্তু সেই তুলনায় শীতকালে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ অত্যন্ত কম। এবার আসছে জীবনের অস্তিত্ব রক্ষা। অর্থাৎ বায়ুমণ্ডলে জলীয় বাষ্প ঘনীভূত হয়ে অধঃক্ষেপণ ঘটায়, বৃষ্টিপাত ঘটে। জলীয় বাষ্প থেকে বৃষ্টিপাত অর্থাৎ জল উৎপন্ন হয়। এই জলই হচ্ছে আমাদের জীবন, যেটা ছাড়া জীবজগতের অস্তিত্ব অসম্ভব। এখানে বৃষ্টিপাত আর জল, এটার মধ্যে হালকা একটা পার্থক্য রয়েছে। অর্থাৎ জলীয় বাষ্প ঘনীভূত হয়ে যখন ভূপৃষ্ঠের দিকে নেমে আসে জলকণা আকারে, তখন সেটাকে বৃষ্টিপাত বলা হয়। সেটা যখন ভূপৃষ্ঠে পৌঁছে যায়, অর্থাৎ ভূপৃষ্ঠকে যখন স্পর্শ করে, তখন সেটা জলে রূপান্তরিত হয়। অর্থাৎ রেন এবং ওয়াটার, এই দুটোর মধ্যে যথেষ্ট পার্থক্য রয়েছে, দুটো এক জিনিস নয়। এবার আসছে অ্যারোসোলের গুরুত্ব। অ্যারোসোল হচ্ছে বাতাসের কঠিন যে উপাদানগুলি রয়েছে, সেগুলো কি বলা হয়? অ্যারোসোল। এই অ্যারোসোলগুলোকে কেন্দ্র করেই জলীয় বাষ্প ঘনীভূত হয়, অর্থাৎ জলীয় বাষ্প জলকণা এবং বরফকণায় পরিণত হয়। 2 নম্বরে আসছে উৎসাহ এবং গোধূলি সৃষ্টি। প্রভাত সকাল হওয়ার আগে এবং সন্ধ্যা হওয়ার আগে বাতাসে বায়ুমণ্ডলে
এক ধরনের মৃদু আলোক প্রভা দেখা যায়। সেটা হচ্ছে ঊষা এবং গোধূলি। সেটার সৃষ্টিতে এই কঠিন বস্তুকণার ভূমিকা রয়েছে। অর্থাৎ এই কঠিন বস্তুকণার উপরে সূর্যের রশ্মি বিক্ষিপ্ত হয়ে ঊষা এবং গোধূলির সৃষ্টি করে। নীল আকাশ। আকাশের বায়ুতে কঠিন বস্তুকণার উপস্থিতির জন্য আকাশের রং নীল হয়। অর্থাৎ এই কঠিন বস্তুকণার উপরে ডাস্ট যে পার্টিকেল গুলি রয়েছে, কঠিন যে বস্তুকণাগুলি বা অ্যারোসোল গুলি রয়েছে, সেগুলোর উপর সূর্যরশ্মি বিচ্ছুরিত হয়ে আকাশে নীল রং সৃষ্টিতে সাহায্য করে। উত্তাপ বৃদ্ধি। কঠিন বস্তুকণা তাপ শোষণের মাধ্যমে বায়ুমণ্ডলের উত্তাপ বাড়াতে সাহায্য করে। অর্থাৎ এটাও অনেকটা গ্রিন হাউস গ্যাসের মতো আচরণ করে। অর্থাৎ কঠিন বস্তুকণাগুলি যখন বায়ুমণ্ডলের মধ্য দিয়ে সূর্যরশ্মি আসে তখন সেটিকে শোষণ করে, দিয়ে উত্তাপ বৃদ্ধি। বায়ুমণ্ডলের যে গুরুত্বপূর্ণ উপাদান অ্যারোসোল রয়েছে, সেই অ্যারোসোল এবং তার সঙ্গে আর একটি সংযুক্ত টার্ম রয়েছে, সেটা হচ্ছে নাম হচ্ছে সাসপেন্ডেড পার্টিকুলেট ম্যাটার বা এসপিএম। এই অ্যারোসোল এবং এসপিএম এই দুটোর মধ্যে হালকা পার্থক্য রয়েছে, সেটা একটু ডিটেলে জানবো। অর্থাৎ বায়ুতে ভাসমান কেবলমাত্র কঠিন সূক্ষ্ম ধুলা বালি কার্বন এবং লবণ কণাকে একত্রে বলা হয় অ্যারোসোল। অর্থাৎ বায়ুতে ভাসমান শুধুমাত্র কঠিন উপাদানগুলিকে বলা হয় অ্যারোসোল, কিন্তু বায়ুতে ভাসমান কঠিন এবং তরল সূক্ষ্ম বস্তু কণাগুলিকে, অর্থাৎ কঠিনের সাথে তরলও সূক্ষ্ম যে তরল পদার্থগুলো থাকবে সেটাও যুক্ত থাকবে, তখন সেটার নাম হচ্ছে সাসপেন্ডেড পার্টিকুলেট ম্যাটার্স। যেমন ধুলা বালি জলকণাকে একসঙ্গে কি বলা হয়, এসপিএম। অর্থাৎ বায়ুতে ভাসমান কঠিন উপাদানগুলিকে বলা হয় অ্যারোসোল এবং বায়ুতে ভাসমান কঠিন এবং তরল সূক্ষ্ম উপাদানগুলিকে বলা হয় এসপিএম। সবশেষে সময় নিয়ে ভিডিওটি দেখার জন্য প্রদীপ@জিও চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। এবং ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। এবং ভিডিওটি যদি প্রথম নতুন দেখে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। আবার একটি নতুন ভিডিও নিয়ে হাজির হব। ততক্ষণ পর্যন্ত সকলকে টাটা, বাই বাই।